দেবদাসের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবলাম, কিভাবে আমার ভাসুরের ভাই এখন আমার প্রেমিক হয়ে গেল। উত্তরাখণ্ডের ঋষিকেশে গঙ্গার তীরে একটি নির্জন আশ্রমে আমি একা। সন্ধ্যার আরতির ঘণ্টাধ্বনি মিলিয়ে গেছে, এখন শুধু ঝিঙি পোকার ডাক আর নদীর কলকল শব্দ। আমার পাশেই ঘুমিয়ে আছে দেবদাস, আমার দেওর, যার সাথে আমার এই অদ্ভুত যাত্রা শুরু হয়েছে মাত্র 2 মাস আগে। দীপালি নামে এক সাধারণ মেয়ে ছিলাম আমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম অর্থনীতি নিয়ে। আমার বাবা ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা, তিনি আমার বিয়ে ঠিক করেছিলেন অর্জুনের সাথে। অর্জুন একজন সিভিল ইঞ্জিনিয়ার, ভারতের দেরাদুন শহরে কাজ করত। আমাদের বিয়ে হয়ে গেল, আমি চলে এলাম দেরাদুনে। অর্জুনের পরিবারে তিনি, তার বাবা মা আর তার ছোট ভাই দেবদাস। দেবদাস আমার চেয়ে মাত্র 2 বছরের ছোট, সে দিল্লি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে গবেষণা করে। একটি কৌতূহলী, বুদ্ধিমান ছেলে, যে প্রাচীন ভারতীয় দর্শন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারে। প্রথম দিন থেকেই আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম। বছরখানেক পর অর্জুন একটি প্রকল্পে সিঙ্গাপুর চলে গেল। সে বলেছিল 6 মাসের মধ্যে ফিরে আসবে। কিন্তু প্রকল্প বাড়তে লাগল, আর অর্জুন ফিরে আসার কোনো লক্ষণ দেখাল না। আমি শ্বশুরবাড়িতে একা হয়ে গেলাম। শ্বশুর-শাশুড়ি ভালো মানুষ, কিন্তু তারা বয়স্ক, নিজেদের জগতে থাকেন। একমাত্র দেবদাসই আমার সঙ্গী ছিল। অর্জুন যখন 1.5 বছর পর দেরাদুন এল, সে যেন একেবারেই বদলে গিয়েছিল। সারাদিন অফিসে থাকত, সন্ধ্যায় বন্ধুদের সাথে পার্টি করত। আমার সাথে কথা বলার সময় তার ছিল না। আমি মনে মনে ভেঙে পড়ছিলাম। তখনই দেবদাস আমাকে বলল, বুদি, চলো আমরা কিছুদিনের জন্য ঋষিকেশে ঘুরে আসি। তোমার মন ভালো হবে কি। প্রথমে আমি সম্মত হইনি। পরের দিন সকালে যখন অর্জুন ফোন করে জানালো যে সে আরও 2 সপ্তাহ ফিরবে না, আমি দেবদাসের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। শ্বশুর-শাশুড়ির অনুমতি নিয়ে আমরা ঋষিকেশের পথে রওনা দিলাম। আমার মনে আছে, ট্রেনে বসে দেবদাস আমাকে বলেছিল, বুদি, তুমি জানো না, আমাদের পরিবারের একটা গোপন ইতিহাস আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমার দাদু, মানে বাবার বাবা, তিনি ছিলেন একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ। 1950 এর দশকে তিনি হিমালয়ের অজানা গুহায় কিছু প্রাচীন পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন। সে কি? এ বিষয়ে অর্জুন কখনো কিছু বলেনি কি? আমি অবাক হয়ে বললাম। দেবদাস হাসল, হ্যাঁ, কারণ তিনি নিজেও জানেন না। দাদু মারা যাওয়ার আগে শুধু আমাকে একটা ডায়েরি দিয়ে গিয়েছিলেন। সেখানে লেখা আছে তিনি কি আবিষ্কার করেছিলেন আর কোথায় সেই পাণ্ডুলিপিগুলো লুকিয়ে রেখেছেন। আমি দেবদাসের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু এই গল্প আমাকে কেন বলছ? দেবদাস আমার হাত ধরে বলল, কারণ সেই ডায়েরিতে লেখা আছে, ওই পাণ্ডুলিপিগুলো ঋষিকেশে একটি প্রাচীন মন্দিরের নিচে লুকানো আছে। আমি সেগুলো খুঁজে বের করতে চাই। তোমাকে এজন্যই নিয়ে এসেছি। আমার সাহায্য দরকার। প্রথমে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। দেবদাস, তুমি কি ছোটবেলার গল্প শুনছ? প্রাচীন পাণ্ডুলিপি, গুপ্তধন, এসব কি সত্যি? দেবদাস গম্ভীর হয়ে বলল, বুদি, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। তবে আমি দাদুর ডায়েরি নিজে পড়েছি। তিনি একজন সম্মানিত বিদ্বান ছিলেন, মিথ্যা বলতেন না। আর জানো, আমার মনে হয় অর্জুন দাদার আচরণ পরিবর্তনের পেছনেও এই রহস্যের সম্পর্ক আছে। আমি চমকে উঠলাম। কি বলছো তুমি? গত 2 মাস ধরে আমি লক্ষ্য করেছি, অর্জুন দাদা রাতে গোপনে কাউকে ফোন করেন। একবার আমি তার ল্যাপটপে দেখেছি, তিনি প্রাচীন সংস্কৃত পাণ্ডুলিপি সম্পর্কে গবেষণা করছেন। আমার সন্দেহ, তিনিও ওই পাণ্ডুলিপির খোঁজ পেয়েছেন, কিন্তু সেটা আমাদের থেকে লুকাচ্ছেন। বিস্ময়ে আমার চোখ বড় হয়ে গেল। সত্যি কি তাই? অর্জুনের আচরণের পরিবর্তন কি এর সাথে জড়িত? আমি ভেবেছিলাম হয়তো সে কোনো অন্য মেয়ের প্রেমে পড়েছে। কিন্তু এটা আরও গভীর কিছু। আমি দেবদাসের দিকে তাকিয়ে বললাম, তুমি কি নিশ্চিত? না, নিশ্চিত নই। তবে আমরা খুঁজে দেখতে পারি। তুমি কি আমায় সাহায্য করবে, বুদি? আমি একটু ভেবে দেখলাম। এটা ছিল একটা সুযোগ, অর্জুনের জীবনে কি ঘটছে তা জানার। আর কিছু না হলেও এটা আমার মন ভালো করার একটা উপায় হতে পারে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ঋষিকেশে পৌঁছে আমরা একটি ছোট আশ্রমে উঠলাম। এটা আমার এক পরিচিত সাধুর আশ্রম, দেবদাস বলল। তিনি আমার গবেষণায় সাহায্য করেন। আশ্রমটি ছিল গঙ্গার তীরে, নির্জন ও শান্ত। প্রথম রাতেই দেবদাস আমাকে তার দাদুর ডায়েরি দেখাল। এটি ছিল একটি পুরনো, ক্ষয়ে যাওয়া বাধাই করা বই, হলদে হয়ে যাওয়া পাতায় ভরা। আমি উৎসুক হয়ে পাতা উল্টাতে লাগলাম।
ডায়েরিটিতে লেখা ছিল 1956 সালে দেবদাসের দাদা রমেশচন্দ্র সেন হিমালয়ের এক অজানা গুহায় প্রাচীন সংস্কৃত পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন। পাণ্ডুলিপিগুলো ছিল অদ্ভুত, কোনো পরিচিত ধর্মীয় বা দার্শনিক গ্রন্থ নয়। এতে লেখা ছিল প্রাচীন ভারতীয় যোগী ও বিজ্ঞানীদের রহস্যময় প্রযুক্তি সম্পর্কে, এমন প্রযুক্তি যা আমাদের আধুনিক বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে যায়। দাদু লিখেছেন, এই পাণ্ডুলিপিতে প্রাচীন ভারতীয়রা কিভাবে মনীশক্তি দিয়ে বস্তু নাড়াতে পারতেন, দূর থেকে যোগাযোগ করতে পারতেন, এমনকি মহাকর্ষ শক্তি নিয়ন্ত্রণ করতে পারতেন তার বিবরণ আছে। দেবদাস উত্তেজিত কণ্ঠে বলল, এটা অসম্ভব। আমি বিস্ময়ে বললাম, হয়তো না। দাদু ছিলেন একজন বিজ্ঞানমনস্ক মানুষ। তিনি লিখেছেন, তিনি নিজেই কিছু পদ্ধতি চেষ্টা করে দেখেছিলেন এবং আশ্চর্যজনক ফলাফল পেয়েছিলেন। কিন্তু পাণ্ডুলিপিগুলো এত শক্তিশালী ছিল যে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তাই তিনি সেগুলো লুকিয়ে রেখেছিলেন এখানে, ঋষিকেশে একটি প্রাচীন শিব মন্দিরের নিচে। আমি ডায়েরির শেষ পাতাগুলো দেখলাম। সেখানে একটি মানচিত্র ছিল, কিন্তু অস্পষ্ট, অর্ধেক মুছে গেছে। এটা কোনো মন্দিরের মানচিত্র? আমি জিজ্ঞাসা করলাম। জানি না ঠিক। তবে ডায়েরিতে কিছু সূত্র আছে। আমরা কাল থেকে ঋষিকেশের পুরনো মন্দিরগুলো ঘুরে দেখব। পরের দিন সকালে আমরা ঋষিকেশের প্রাচীন মন্দিরগুলো খুঁজতে বের হলাম। 1, 2, 3টি। কোনোটাই ডায়েরির বর্ণনার সাথে মিলছিল না। সন্ধ্যা নাগাদ আমরা ক্লান্ত হয়ে আশ্রমে ফিরে এলাম। আশ্রমে ফিরে আমরা হঠাৎ দেখলাম আমাদের কক্ষ এলোমেলো করা হয়েছে। কেউ যেন ভেতরে প্রবেশ করে সবকিছু তছনছ করে গেছে। দাদুর ডায়েরি! দেবদাস চিৎকার করে উঠল। আমি দ্রুত আমাদের জিনিসপত্র দেখলাম। ডায়েরি ছিল না। কে নিয়ে গেছে? কাকে জানা ছিল আমরা এখানে আছি? অর্জুন! দেবদাস বিটবিট করে বলল। কি বলছ? অর্জুন কি এখানে এসেছে? আমি অবিশ্বাসে জিজ্ঞাসা করলাম। না, তবে তার লোক হতে পারে। আমি বলেছিলাম না? অর্জুন দাদাও এই পাণ্ডুলিপির পেছনে আছেন। কিন্তু কেন? তিনি কি জানেন না এটা তার পিতামহের আবিষ্কার? দেবদাস অন্ধকারে হাসল। বুদ্ধি! পাণ্ডুলিপিতে লেখা আছে অতুলনীয় ক্ষমতার কথা। মানুষ কি এমন ক্ষমতার লোভ সামলাতে পারে? আমিও যে চাইনি তা নয়। কিন্তু আমি শুধু জানতে চাই, বুঝতে চাই। অর্জুন দাদা যদি ক্ষমতার জন্য এটা চান, তবে সেটা বিপজ্জনক হতে পারে। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব? ডায়েরি তো চলে গেছে। সবটা চলে যায়নি, দেবদাস বলল, তার শার্টের ভেতর থেকে কয়েকটি কাগজ বের করে। আমি ডায়েরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পাতাগুলো আলাদা করে রেখেছিলাম। মানচিত্রের একটা অংশ এখানে আছে। আমরা কাগজটি আলোর সামনে ধরলাম। এটা ছিল একটি অস্পষ্ট মানচিত্র, যেখানে একটি বিন্দু চিহ্নিত করা ছিল নদীর পাশে, পাহাড়ের ঠিক নিচে। এটা! দেবদাস আঙুল দিয়ে দেখাল। এটা ওই মন্দির হতে পারে যেটা আমরা দেখিনি। এটা গঙ্গার অন্য পারে, আমরা সেদিকে যাইনি। পরের দিন সকালে আমরা ওই স্থানে যাওয়ার জন্য নৌকা ভাড়া করলাম। নদী পার হয়ে আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। ঘণ্টাখানেক হাঁটার পর আমরা একটি প্রাচীন, ভাঙা শিব মন্দির পেলাম। এটাই সেই মন্দির! দেবদাস উত্তেজিত হয়ে বলল। ডায়েরিতে লেখা ছিল, মন্দিরের প্রবেশদ্বারে একটি ত্রিশূল চিহ্ন থাকবে, যেটা দিনের আলো দেখা যাবে না, কেবল চাঁদের আলো প্রকাশ পাবে। তাহলে আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, কিন্তু আমরা এখন ভেতরে ঢুকে চারপাশটা দেখে নিতে পারি। আমরা সন্তর্পণে মন্দিরে প্রবেশ করলাম। এটা ছিল ছোট, অনেকটাই ভেঙে গেছে, তবে মূল কাঠামো এখনও দাঁড়িয়ে আছে। আমরা ভেতরে ঘুরতে লাগলাম, কিছু খুঁজে পাওয়ার আশায়। আমি একটি প্রাচীন শিবলিঙ্গের সামনে গিয়ে দাঁড়ালাম। এটি ছিল অসাধারণ কারুকার্যে ভরা, যেন কোনো দক্ষ শিল্পী ঘণ্টার পর ঘণ্টা ধরে এটি তৈরি করেছেন। আমি শিবলিঙ্গের চারপাশে দেখলাম কিছু লেখা, প্রাচীন সংস্কৃতে। দেবদাস, এদিকে এসো, আমি ডাকলাম। এখানে কিছু লেখা আছে। দেবদাস দ্রুত এসে লেখাগুলো পরীক্ষা করল। এটা সেই একই সংস্কৃত, যেটা পাণ্ডুলিপিতে ব্যবহার করা হয়েছিল বলে দাদু লিখেছিলেন। এটা একটি মন্ত্র, শিবের কাছে প্রার্থনা। তুমি কি এটা পড়তে পারো? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আংশিক। দেবদাস মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করল, ধীরে ধীরে, প্রতিটি শব্দ যেন তার মধ্যে এক অদৃশ্য শক্তি বহন করছে। হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। শিবলিঙ্গটি একটু নড়ে উঠল, তারপর ধীরে ধীরে ঘুরতে লাগল। আমি ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু দেবদাস আরও জোরে মন্ত্র পড়তে লাগল।
শিবলিঙ্গ পুরোপুরি ঘুরে গেল এবং তার নিচে প্রকাশ পেল একটি গর্ত, একটি সুডঙ্গের মতো। এটাই সেই গুপ্ত পথ, দেবদাস চিৎকার করে উঠল। দাদু লিখেছিলেন পাণ্ডুলিপি মন্দিরের নিচে একটি গুপ্ত কক্ষে লুকানো আছে গি। আমরা একটি টর্চ জ্বালিয়ে সাবধানে সুডঙ্গে নামতে শুরু করলাম। সুডঙ্গটি ছিল অন্ধকার, স্যাঁতসেঁতে আর শীতল। আমি ভয়ে দেবদাসের হাত ধরে নিলাম। ভয় পাবেন না বুদি, সে বলল। আমরা প্রায় পৌঁছে গেছি। কয়েক মিনিট হাঁটার পর আমরা একটি বিশাল গুহার মুখে এসে দাঁড়ালাম। টর্চের আলো আমরা দেখলাম সুডঙ্গটি এখন আর মন্দিরের নিচে নয়, কোনোভাবে আমরা হিমালয়ের গভীর পাহাড়ের ভেতরে এসে গেছি। গুহার মধ্যে বয়ে যাচ্ছে একটি ক্ষীণ জলধারা, আর তার পাশ দিয়ে একটি প্রাচীন পাথরের সিঁড়ি উপরে উঠে গেছে। এটা অসম্ভব, আমি বিস্ময়ে বললাম। আমরা তো মাত্র কয়েক মিনিট হেঁটেছি, কিন্তু এখন একেবারে অন্য জায়গায় এসে গেছি। দেবদাস সমানভাবে বিস্মিত। দাদু ডায়েরিতে এ বিষয়ে কিছু লিখেননি। হয়তো তিনি নিজেও এতদূর আসেননি। সুডঙ্গটি বোধহয় কোনো প্রাচীন পোর্টাল, ঠিক যেমন পাণ্ডুলিপিতে লেখা ছিল। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম। উঠতে উঠতে আমরা দেখলাম গুহার দেয়ালে অদ্ভুত সব চিত্র আঁকা। প্রাচীন যোগীরা ধ্যানে বসে আছেন, তাদের চারপাশে জ্যোতির্ময় আবরণ। আরও উপরে উঠে আমরা একটি বিশাল হোলঘরে পৌঁছালাম। এর মাঝখানে ছিল একটি ক্রিস্টাল স্ফটিকের মতো জিনিস, যা নিজের থেকেই আলো বিকিরণ করছিল। সেই পাণ্ডুলিপি, দেবদাস চিৎকার করে উঠল। কিন্তু এটা তাম্রফলকে লেখা নয়, এটা গু। তার কথা শেষ হবার আগেই আমরা শুনতে পেলাম পাথর পড়ার শব্দ। ঘুরে দেখি আমাদের পিছনে দাঁড়িয়ে আছে অর্জুন, তার হাতে একটি বন্দুক। অর্জুন, আমি বিস্ময়ে চিৎকার করে উঠলাম। অর্জুন ঠান্ডা দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ দেবদাস, দীপালি। তোমরা আমার জন্য পথ দেখিয়ে দিয়েছ। আমি বছর ধরে এই পাণ্ডুলিপি খুঁজছি গু। কিন্তু কেন, আমি জিজ্ঞাসা করলাম। তুমি তো এসব বিশ্বাস করো না। অর্জুন হাসল। আমি সব জানি দীপালি। আমার বাবা আমাকে সবকিছু বলেছিলেন মৃত্যুর আগে। দাদা ওই পাণ্ডুলিপিগুলোর শক্তি ব্যবহার করে দেখেছিলেন। তিনি অসাধারণ ক্ষমতার অধিকারী হয়েছিলেন, মনের শক্তিতে বস্তু নাড়াতে পারতেন, অন্যের মন পড়তে পারতেন। কিন্তু তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তাই সবকিছু লুকিয়ে রেখেছিলেন। আমি এতদিন খুঁজছিলাম, কিন্তু ঠিক জায়গাটা জানতাম না। দেবদাস, তুমি আমার ঘরে ঢুকে ডায়েরিটা চুরি করেছিলে, তাই না? দেবদাস শান্তভাবে বলল, হ্যাঁ দাদা। আমি জানতাম যদি তুমি এই শক্তি পাও, তুমি এটা ভুল কাজে ব্যবহার করবে গু। অর্জুন হাসতে লাগল। ভুল? কি ভুল? এই শক্তি পেলে আমি অসীম ক্ষমতার অধিকারী হব। ভারতকে বিশ্বের শীর্ষে নিয়ে যেতে পারব। কেন আমি সেটা করব না? কারণ এই শক্তি মানুষের হাতে থাকার জন্য নয়, দেবদাস বলল। দাদু ভয় পেয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই শক্তি মানুষকে পাগল করে দেয়া গু। অর্জুন বন্দুক উঁচিয়ে বলল, যাই হোক, এখন এটা আমার হবে। দেবদাস, তুমি আমার ভাই, তোমাকে মারতে চাই না। কিন্তু যদি বাধা দাও। হঠাৎ ক্রিস্টাল থেকে একটি তীব্র আলো বিকিরণ হতে শুরু করল। আলোটি ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে লাগল, যেন হাজার সূর্যের আলো একসাথে জ্বলছে। আমরা তিনজনই চোখ ঢেকে ফেললাম। আলো যখন কিছুটা কমল, আমি চোখ খুলে দেখলাম ক্রিস্টালের সামনে এক অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে। একজন বয়স্ক ঋষির মতো দেখতে, তবে তার শরীর যেন আলোর তৈরি। কে তোমরা? সেই অবয়বটি গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল। 1000 বছর পর কেন তোমরা আমাদের শান্তি ভঙ্গ করলে? আমরা তিনজনই স্তব্ধ হয়ে গেলাম। অর্জুনের হাত থেকে বন্দুক পড়ে গেল। আমরা আপনার পাণ্ডুলিপি খুঁজতে এসেছি, অর্জুন কাঁপা কণ্ঠে বলল। ঋষি হাসলেন। পাণ্ডুলিপি? ওহ, তোমরা বোধহয় সেই প্রাচীন লেখাগুলোর কথা বলছ। সেগুলো আমরাই লিখেছিলাম, কিন্তু সেগুলো পাণ্ডুলিপি নয়, সতর্কবাণী। আমরা 1000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলাম, অন্য গ্রহ থেকে। তোমাদের প্রাচীন ভারতীয়রা আমাদের দেবতা ভেবেছিল। আমরা তাদের আমাদের কিছু প্রযুক্তি শিখিয়েছিলাম, কিন্তু দেখেছিলাম সেগুলো ভুল হাতে পড়লে বিপদ হতে পারে। তাই আমরা সেই প্রযুক্তি লুকিয়ে রেখেছিলাম এবং সতর্কবাণী লিখে রেখে গিয়েছিলাম গু। আপনি কি একজন এলিয়েন? আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম। ঋষি আবার হাসলেন। তোমরা যাকে এলিয়েন বলো, আমরা তাই। আমরা তোমাদের চেয়ে অনেক উন্নত, কিন্তু আমরাও জীবিত প্রাণী। আমাদের ক্ষমতা দেখে তোমাদের পূর্বপুরুষরা আমাদের দেবতা ভেবেছিল, আমাদের গল্প ও কাহিনী ধর্মগ্রন্থে লিখে রেখেছিল। অর্জুন দাঁড়িয়ে উঠে বলল, আপনি সে যাই হন, আমাকে আপনার প্রযুক্তি দিন গু।
ঋষি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই কারণেই আমরা সেই প্রযুক্তি লুকিয়ে রেখেছিলাম। মানুষের লোভ। তোমরা প্রস্তুত নও এই ক্ষমতার জন্য গু? আমি প্রস্তুত, অর্জুন চিৎকার করে উঠল। ঋষি মাথা নাড়লেন। তুমি নিজেকে চেনো না মানব। তোমার হৃদয়ে অন্ধকার লুকিয়ে আছে। তোমার ভাই দেবদাস, সে আরও প্রস্তুত। তার মধ্যে জ্ঞানের আকাঙ্ক্ষা আছে, শক্তির নয় গিয়ে। অর্জুন রাগে লাল হয়ে গেল। না, আমি এত দূর এসেছি, আমি হার মানব না। সে ক্রিস্টালের দিকে ছুটে গেল। না অর্জুন, দেবদাস চিৎকার করে উঠল। কিন্তু দেরি হয়ে গেছিল। অর্জুন ক্রিস্টাল স্পর্শ করতেই একটি বিকট আলো ঝলসে উঠল। সেই আলো অর্জুনকে ঘিরে ধরল, আর সে যেন অদৃশ্য হয়ে গেল, আলোর ভেতর মিলিয়ে গেল। অর্জুন, আমি চিৎকার করে উঠলাম। ঋষি গম্ভীর গলায় বললেন, সে এখন প্রাচীন সময়ে চলে গেছে, যেখান থেকে এই প্রযুক্তি এসেছিল। সেখানে তাকে শিক্ষা দেওয়া হবে, যদি সে শিখতে পারে গু। আমি অবাক হয়ে ঋষির দিকে তাকিয়ে রইলাম। সে কি ফিরে আসবে? হ্যাঁ, যখন সে প্রস্তুত হবে। 1 বছর, 10 বছর বা 1000 বছর, সময় সেখানে ভিন্নভাবে চলে। আমি কাঁদতে লাগলাম। আমার স্বামী হারিয়ে গেল, অন্য কোনো সময়ে, অন্য কোনো জগতে। ঋষি দেবদাসের দিকে তাকালেন। তুমি কি চাও মানব? দেবদাস নতজানু হয়ে বলল, আমি জ্ঞান চাই প্রভু। আমি জানতে চাই, বুঝতে চাই। ঋষি মাথা নাড়লেন। আমি তোমাকে কিছু জ্ঞান দিতে পারি, কিন্তু সবটা নয়। তোমাদের সভ্যতা এখনও প্রস্তুত নয় গু। তিনি দেবদাসের কপালে হাত রাখলেন। দেবদাসের শরীর একটু কেঁপে উঠল, তারপর শান্ত হয়ে গেল। যাও, ঋষি বললেন। এখন তোমাদের ফিরে যাওয়ার সময়। কিন্তু অর্জুন, আমি জিজ্ঞাসা করলাম। তার জন্য অপেক্ষা করো। সে ফিরে আসবে যখন সে প্রস্তুত হবে গু। আমরা ফিরে এলাম সেই একই সুড়ঙ্গ দিয়ে মন্দিরে। বাইরে এসে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। আমরা যেন ঘণ্টার পর ঘণ্টা ওখানে ছিলাম। দেবদাস অন্যমনস্ক হয়ে গেল। বুদি, আমি এখন অনেক কিছু জানি যা আগে জানতাম না। আমার মনে হচ্ছে আমার মাথার ভেতর একটা নতুন জগৎ খুলে গেছে গিউ। তুমি কি এই জ্ঞান ব্যবহার করবে? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, কিন্তু শুধু ভালো কাজে। আমি এখন জানি আমাদের পৃথিবী কত প্রাচীন, কত রহস্যময়। আমাদের ইতিহাস, আমাদের পুরাণ, এসব আসলে সত্য ঘটনা, কিন্তু আমরা বুঝতে পারিনি গিয়ে। আমরা আশ্রমে ফিরে এলাম। দিন, সপ্তাহ, মাস কেটে গেল। অর্জুনের কোনো খবর ছিল না। তার অনুপস্থিতি ব্যাখ্যা করার জন্য আমরা বললাম সে একটি বিশেষ প্রকল্পে বিদেশে গেছে। আস্তে আস্তে আমি দেবদাসের কাছাকাছি চলে এলাম। সে এখন একজন নতুন মানুষ, যেন জ্ঞান ও প্রজ্ঞায় ভরপুর। সে আমাকে দেখাতে লাগল নতুন জগৎ, নতুন দৃষ্টিকোণ। আমি বুঝতে পারলাম তার প্রতি আমার অনুভূতি বদলে যাচ্ছে। এটা কি ভুল? আমি জানি না। তবে আমি জানি অর্জুন আর আগের অর্জুন নয়। সে অন্য কোথাও, অন্য সময়ে, অন্য উদ্দেশ্যে। 6 মাস পর একদিন সকালে আমরা দেখলাম অর্জুন ফিরে এসেছে। কিন্তু সে আর আগের অর্জুন নয়। তার চোখে এখন একটি অন্য আলো, যেন সে 1000 বছরের প্রাচীন। সে শান্ত, স্থির। অর্জুন, আমি ভয়ে জিজ্ঞাসা করলাম। সে হাসল। হ্যাঁ দীপালি, আমি ফিরে এসেছি। আমার কাছে মনে হয়েছে যেন আমি বছরের পর বছর ধরে ছিলাম সেখানে, অন্য সময়ে, অন্য বিশ্বে। আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি গু। তুমি কি রাগ করেছ আমাদের উপর? দেবদাস জিজ্ঞাসা করল। অর্জুন মাথা নাড়ল। না ভাই। আমি এখন বুঝতে পেরেছি। আমার ভেতরে লোভ ছিল, ক্ষমতার লোভ। কিন্তু এখন আমি জানি আসল শক্তি কোথায়। তা আমাদের ভেতরেই আছে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায় গু। সে আমার দিকে তাকিয়ে বলল, দীপালি, আমি জানি তোমার হৃদয় পরিবর্তিত হয়েছে। আমি তোমাকে দোষ দিই না। আমি নিজেই তোমাকে ঠেলে দিয়েছি দেবদাসের দিকে গু। আমি চোখে জল নিয়ে তার দিকে তাকালাম। অর্জুন, আমি কোনো কথা নেই। সে হাত তুলে আমাকে থামিয়ে দিল। আমি এখন অন্য পথে যাব। আমি সন্ন্যাস নেব, হিমালয়ে যাব। সেখানে আমি যোগীদের সাথে থাকব, আমার শেখা জ্ঞান ব্যবহার করব মানবতার কল্যাণে গু। এই বলে সে আমার হাত দেবদাসের হাতে তুলে দিল। তোমরা সুখী হও। আমি তোমাদের আশীর্বাদ করছি। এভাবেই আমার জীবনের এক অধ্যায় শেষ হল, আর শুরু হল অন্য এক অধ্যায়। আমি দীপালি এখন দেবদাসের সাথে নতুন জীবন শুরু করেছি। আমরা দুজনে মিলে নতুন পথ খুঁজে নিচ্ছি, নতুন সত্য খুঁজে নিচ্ছি।
ঋষিকেশের ওই রাতে গঙ্গার তীরে যখন আমি দেবদাসের ঘুমন্ত মুখের দিকে তাকাই, আমি ভাবি কিভাবে আমার ভাসুরের ভাই এখন আমার প্রেমিক হয়ে গেল। কিন্তু আমি জানি এটা ছিল আমাদের নিয়তি, আমাদের যাত্রা। আমার একটাই প্রার্থনা, অর্জুন যেন শান্তি পায় তার নতুন পথে, তার নতুন জীবনে। জীবন কত অদ্ভুত! আমরা কখনোই জানি না কোনো মোড়ে আমাদের কি অপেক্ষা করছে। তবে এটাই তো জীবনের সৌন্দর্য, তাই না? রহস্য, অজানা এবং অনাবিষ্কৃত সম্ভাবনা।